আপনারা যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট আছেন, আপনাদের সকলের চোখ কাজ কর্ম এখন একটা জায়গাতে, 10ম গ্রেড। আসলে সামনে কি হতে যাচ্ছে সেই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আপনারা অনেকেই হয়তো জানেন, গতকালকে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় তার ফেসবুকে একটি পোস্ট করেছে, নির্বাচনী তফসিল ঘোষণা হবে সামনে, সেই বিষয়ে আসলে একটা পোস্ট করছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে 10ম গ্রেডটার বাধাটা কোথায়, কেন আসলে হচ্ছে না, আসলে কি করা যেতে পারে। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন যে আপনারা যে 3 দিন যে কর্মবিরতি যে পালন করা হয়েছে, সে 3 দিন কর্মবিরতির লাস্ট বুঝেছিল 4 ডিসেম্বর সম্ভবত, আমি যদি ভুল না করি। তো ওই কর্মবিরতির পরে কর্তৃপক্ষ কিন্তু সময় নিয়েছিল। এখানে কর্তৃপক্ষ 2 রকম, একটা শ্রেণী হচ্ছে আমাদের যারা নেতৃবৃন্দ, সেন্ট্রাল নেতৃবৃন্দ তারা, এবং তাদের কাছ থেকে সময় নিয়েছিল মন্ত্রণালয়, যে জনদুর্ভোগ হচ্ছে, আমাদেরকে কিছুদিন সময় দিন, আমরা এটাকে আপনাদের দাবি মেনে নেব, এই টাইপের একটা তারা দিয়েছিল। আজকে হচ্ছে 10 ডিসেম্বর। আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাইনি আসলে কি হতে যাচ্ছে বা কি হবে। তার মধ্যে তো এইখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি যে অলরেডি আপনার কর্মবিরতিটাকে উইথড্র করার পরে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, এখনো কোনো আপডেট কিন্তু আমরা পাইনি। না পাইলে আমরা কি এটা বুঝতে পারি যে প্রশাসন কি আমাদের যে জাতি তার সাথে প্রতারণা করলো, নাকি আমাদের যারা নেতৃবৃন্দ আছে তারা আসলে আমাদের এই জাতির সাথে প্রতারণা করবে? মানে ধরেন, যদি আপনার 10ম গ্রেড যদি না হয়, আপনার তো কেউ না কেউ, হয় প্রশাসন অর্থাৎ মন্ত্রণালয় বা আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ, কেউ না কেউ তো আমাদের যে ফার্মাসিস্ট এবং টেকনোলজি জাতির সাথে প্রতারণা করবে। কেউ না কেউ, দুইজনের যে কোনো একজনের কারণে এটা হবে না, তাই না? যদি আপনার প্রশাসন যদি আন্তরিক থাকে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে তারা প্রজ্ঞাপন দিবে। আর সেটা যদি না হয়, আমাদের নেতৃবৃন্দ যদি আমাদের দাবির প্রতি 100% কমিটেড থাকে, তাহলে তারা কঠোর কর্মসূচি দেবে, যত জোয়ার ঝাপটা যা কিছু আসুক না কেন। এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। মোটামুটি 2 পক্ষের 1 পক্ষ প্রতারণা করবে দেখেই আপনাদের 10ম গ্রেড হবে না, আর 2 পক্ষের 1 পক্ষ আন্তরিক থাকলে 10ম গ্রেডটা হবে। এখন তারপরে আলাপে আসি। প্রধান উপদেষ্টা তার ফেসবুকে বলেছে যে তফসিল ঘোষণা হওয়ার পরে, কয়েকদিনের মধ্যে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা হওয়ার পরে জনসমাবেশ, আন্দোলন নিষিদ্ধ, এগুলো করা যাবে না। কিন্তু সে কিন্তু তার কথায় লিখে নাই যে কর্মবিরতি নিষিদ্ধ না, অর্থাৎ জনসমাবেশ, গণজমায়েত, আন্দোলন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে বিরত থাকতে সে আহ্বান জানিয়েছে। কিন্তু কর্মবিরতির মতো যে কর্মসূচি, এই বিষয়ে সে কোনো কিছু উল্লেখ করেনি। যাই হোক, এখানে আইনগত অনেক ব্যাপার আছে। এখন একটা চিন্তা করেন, আমাদের নেতৃবৃন্দরা কি ডিসিশন নেবে জানি না। তা আমি মনে করি, যদি কোনো কারণে যদি তারা যে কর্মসূচি ঘোষণা করছে 14 তারিখ না 13 তারিখ পর্যন্ত, এটার ভিতরেও যদি সমাধান না হয়, তাহলে আমি মনে করি কঠোর কর্মসূচিতে হয়তো তারা যাবে। আর প্রধান উপদেষ্টা আর একটা কথা বলেছে যে পরবর্তী যে সরকার আছে, মানে যে নির্বাচিত যে সরকার আসবে, সকলের যত দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়াগুলো নির্বাচিত সরকার সেই বিষয়গুলো দেখবে। তো আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের যারা নেতৃবৃন্দ, তারা কি প্রধান উপদেষ্টাকে কি জানাতে পারছে যে নির্বাচিত সরকার বিগত 30 বছরে, অর্থাৎ বিগত 30 বছরে নির্বাচিত কোন সরকার মেডিকেল সায়েন্সে অদৃশ্য এক সিন্ডিকেটের কারণে এই দাবি বাস্তবায়ন করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। এই বিষয়টা কি আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার বরাবর পর্যন্ত কি পৌঁছাইতে পারছে? আসলে আমাদের ব্যর্থতাটা হচ্ছে এই 30 বছর ধরে একটাই, রাষ্ট্রের মেইন যে প্রধান, তার কাছে আমার জানা মতো কখনো আমরা পৌঁছাইতে পারি নাই। যে আসলে আমাদের বিষয়টা সর্বোচ্চ আমরা স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ, আর এখন এই যে মন্ত্রণালয় পর্যন্ত সীমাবদ্ধ। তো এই ছিল হচ্ছে মূলত আলাপ। এখন ধরেন কি করা যেতে পারে। আমরা যদি কর্মবিরতির ঘোষণা যদি দেয় সেন্ট্রাল, কি হতে পারে? ধরেন কর্মবিরতি দিলে তো আপনার গণজমায়েত হচ্ছে না, আন্দোলন সংগ্রাম হচ্ছে না, আপনারা যারা আছেন আপনারা কাজ করবেন না, এই তো। তখন সরকার যদি মনে করে আপনাদের সাথে বসে যে এটাকে একটা নিউট্রাল
সিস্টেমের মধ্যে আনবে, তাদের দাবি দেওয়া যৌক্তিক যদি হয় তাদের টিম নিয়ে আলোচনা করে তারা মেনে নেবে। এই তো এখন যদি আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ যদি আন্তরিক না থাকে তাহলে হয়তো এই বিষয়টা আসবে যে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে বিভিন্ন ধরনের এক্সকিউজ চলে আসবে, এটাই স্বাভাবিক। সেন্ট্রাল নেতৃবৃন্দ যদি আন্তরিক না থাকে তাহলে তারা কর্মবিরতি দেবে না, আর তারা যদি আন্তরিক থাকে তাহলে কর্মবিরতি দেবে। তারা হয়তো এটাই সামনে উপস্থাপন করতে চাইবে যে তফসিল ঘোষণা করছে, এই মুহূর্তে আসলে কোনো আন্দোলন সংগ্রাম এগুলো করা উচিত হবে না। খুব ভালো কথা, আমাদের যে ন্যায্য দাবিটা আমরা 30 বছর ধরে আমরা এটাকে রাস্তাঘাটে আমরা মানুষের কাছে মানে যে সরকারের কাছে আবেদন করতেছি, কেউ তো আমাদের ডাকে সাড়া দিল না, তাহলে এইটার কি হবে? মানে এইটারও তো একটা আমাদের তো বলতে হবে, প্রশাসনকে তো আমাদেরকে বলতে হবে, এই রাষ্ট্রযন্ত্র তো আমাদের যে জাতি, আমাদেরকে বলতে হবে যে কেন 30 বছর ধরে আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে। তো সেই জায়গাটা কি আমাদের নেতৃবৃন্দ কি দাঁড় করাইতে পারবে? আমি আশা করি এই জায়গাটা নেতৃবৃন্দ যারা আছে সেন্ট্রালে তাদের একটু ভেবে দেখতে হবে যে 30 বছর আমরা এটার পিছনে ঘুরতেছি, আমরা তো 30 বছর ধরে রাষ্ট্র বলতেছে আমরা দেখব, আমরা তাদেরকে সময় দিচ্ছি, আরো কি সময় দিতে হবে? এখন কি এই যে তফসিল, দেখেন নির্বাচনী তফসিল ঘোষণা করবে, তার মানে তো এটা না বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে, প্রতিটা অফিস আদালত মন্ত্রণালয় সচিবালয় সব জায়গার কাজ চলবে। তো কাজে আমাদের এই কাজগুলো সামনে আগায় নিয়ে যেতে তো আমার মনে হয় না যে আইনগত কোনো বাধা আছে। যদি বাধা থেকেও থাকে তাহলে যেটা করতে হবে যে সেন্ট্রাল নেতৃবৃন্দ ওপেনলি জাতির সামনে আমাদের সামনে এসে ওপেনলি এই বিষয়টা নিয়ে ডিসকাস করবে, তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারবো। ঠিক আছে, তবে আমার মনে হয় না যে গণ আন্দোলনের সামনে বা গণকর্মসূচির সামনে কোনো প্রকার কোনো স্কেউজ, কোনো আইন বা আপনার এটাকে কি বলে কোনো কিছু আসলে ম্যাটার করে না। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের জুলাই মুভমেন্ট। হ্যাঁ, আমাদের নেতৃবৃন্দরা আসলে জুলাই স্পিরিটকে যদি ধারণ করে তাহলে হয়তোবা এই যে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসির যে জাতি আছে তাদের যে মুক্তির আন্দোলন, সেখান থেকে হয়তোবা তারা মুক্ত হতে পারবে।